জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ এমআর বাংলা সংবাদ। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ, সচিবালয়ে রণক্ষেত্র। নাটোরে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ, নারীসহ আহত ৮। আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠক বসেছে প্রধান উপদেষ্টা। ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নিয়ে ইসির নতুন নির্দেশনা। ছোটাছুটি আর মৃত্যুর মিছিলে বাকরুদ্ধ স্বজনরা। বৈষম্যবিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে ঐক্যমত কমিশনের সংলাপ থেকে ৩ দলের ওয়াকআউট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে সচিবালয় ঘিরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে শত শত শিক্ষার্থী সচিবালয় এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে তারা ৩ নম্বর গেট টপকে জোর করে সচিবালয়ে ঢুকে পড়েন। সেখানে তারা স্লোগান দেন এবং গাড়ি ভাঙচুর করেন। এতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সচিবালয়ের ভেতর থেকে শিক্ষার্থীদের বের করতে সেনাবাহিনী ও পুলিশ সেখানে প্রবেশ করে। তারা শিক্ষার্থীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে। এ সময় শিক্ষার্থীরা চারিদিকে ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে তারা বাইরে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হন। চারদিক থেকে এলোপাতাড়ি ইটপাটকেল ছুটতে থাকেন। তারা আবারও সচিবালয়ে প্রবেশের চেষ্টা চালান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়েন পল্টন, 0 পয়েন্ট সহ সচিবালয়ের আশেপাশের এলাকায়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে একের পর এক সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। ফলে সচিবালয়ের আশেপাশে এলাকা থেকে ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকেন। সব মিলিয়ে সচিবালয় ঘিরে রণক্ষেত্র পরিণত হয়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়ায় শিক্ষার্থীরা সচিবালয় এলাকা ছেড়ে 0 পয়েন্টের দিকে সরে যান। বিকেল পর্যন্ত চলতে থাকে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এতে ৮০ জন শিক্ষার্থী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়। নাটোরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নারীসহ ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর 12:30টার দিকে সদর উপজেলার সাতনী ইউনিয়নের মাঝদিঘা দক্ষিণপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম, রমজান আলী, জুলেখা বেগম, আব্দুর রাজ্জাক, আসাদুল, শহীদুল ইসলাম, নাইম ও ইলিয়াস হোসেন। সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন জখম হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় দুজনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী রমজান আলী বলেন, গতকাল বৃহস্পতিবার আমার ভাতিজাকে তারা মারধর করে। আজকে আবার তারা মারতে বাড়িতে আসে। আমরা বাধা দিলে তারা আমাদের উপর হামলা করে। এতে আমার স্ত্রী, ভাই সহ 4 জন আহত হয়েছে। সাতনী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বলেন, আমাদের লোকজন দুপুরে জুমার নামাজে যোগ দিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর অতর্কিতভাবে অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে আমাদের 4 জন রক্তাক্ত জখম হয়। 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেছেন, তবে কোনো পক্ষ অভিযোগ দেননি। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি, জামাতে ইসলামী সহ 4টি দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার আরও 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে অংশ নিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মুজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি তানিয়া রব, 12 দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের মিজানুর রহমান। এর আগে গতকাল রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতি ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব আতাউর রহমানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। এতে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষের ভেতরে ছবি তোলা যাবে না, তবে কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। বুধবার 23 জুলাই ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা 2025 জারি করা হয়েছে। এতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য নীতিমালা অনুসারে দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হবে। এজন্য নির্বাচনের 1 সপ্তাহ আগে আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেল স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার। ইসি জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নীতিমালা জারি করা হয়েছে। তবে এ নীতিমালা স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রযোজ্য হবে। নির্দেশনায় বলা হয়েছে, বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। পরে প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন। গোপন কক্ষের ছবি তোলা যাবে না। একসঙ্গে 2টির বেশি মিডিয়া ভোটকক্ষে যাবে না। 10 মিনিটের বেশি থাকতে পারবে না। ভোটকক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না। ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোট কেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্ব করতে হবে। ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে, কিন্তু সরাসরি সম্প্রচার নয়। ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর মিছিলে চলছে স্বজন হারানোর হাহাকার। উপস্থিত মানুষের চোখে মুখে বিরাজ করছে অজানা আতঙ্ক। ওয়ার্ড থেকে আইসিইউ, সর্বত্রই স্বজনদের ছোটাছুটি। চিকিৎসকরা নিরলস কাজ করে গেলেও কোনো আশার বাণী শোনাতে পারছেন না। ছোট ছোট শিশু শিক্ষার্থীদের আর্তনাতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে। নিয়মিত বিরতি দিয়ে পোড়া শিশুদের মৃত্যুর সংবাদ সবাইকে বিচলিত করে ফেলছে। মঙ্গলবার আরও 3 জনকে নতুন করে ভর্তি করা হয়েছে। বিকেল 3:45 পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 10 জনের মৃত্যু হয়েছে। ভর্তি হয়েছে 48 জন। আইসিইউতে নেওয়া হয়েছে 6 জনকে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে 3 জনকে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি 20 জন। তবে 23 জনের অবস্থা সংকটপূর্ণ। মঙ্গলবার দিনভর বার্ন ইনস্টিটিউট ঘিরে ছিল শত শত মানুষের জটলা। তাদের বেশিরভাগই রোগীর স্বজন। ভেতরে ঢুকতে না পেরে তারা বাইরে দাঁড়িয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার বিকেল 3:45 পর্যন্ত যারা মারা গেছে তাদের মধ্যে 8 থেকে 14 বছর বয়সী 8 জন। তারা হচ্ছেন তানভীর আফরান ফায়াজ, এবি শামীম, শায়ান ইউসুফ, বাপ্পি, এরিকসন, আরিয়ান ও নাজিয়া। বাকি 2 জন শিক্ষিকা মাহেরিন চৌধুরী ও মাসুকা। দুপুরের দিকে হাসপাতালে ঢুকতেই দেখা যায় স্বজনদের কেউ 2 হাত দিয়ে মুখ ঢেকে বসে আছেন, কারো 2 চোখ গড়িয়ে পানি পড়ছে, কেউ আবার শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা শিশুকে কোলে নিয়ে অজরে কেঁদে ফেলছেন, কেউ আবার হারিয়ে যাওয়া শিশু শিক্ষার্থীর রক্তমাখা ব্যাগ ও টিফিন বক্স আঁকড়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছেন। কে কাকে সান্ত্বনা দেবেন? একসঙ্গে এত পোড়া রোগী দেখে সবাই যেন স্তম্ভিত, বাকহারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সহ নাগরিকদের সম অধিকার নিশ্চিতের জন্য এই আন্দোলন হয়েছে। যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, মাঠে নামতে হবে। জুলুম, অত্যাচার, খুন, ধর্ষণ বন্ধ করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। সোমবার সন্ধ্যায় নরসিংদীর কাউরিপাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের 9ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, মানুষ কেন আপনাদের ভোট দিবে? যারা ক্ষমতায় যেতে চান তারা যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেন, দলিল দেন। আপনারা কি বলে মানুষের কাছে ভোট চাইতে যাবেন? তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? 92% মুসলমানদের দেশ,
ইসলাম আসবে। গরিব বন্ধুদের উদ্দেশ্যে ফজলুল করিম বলেন, আপনারা কেন ইসলামকে পছন্দ করেন না? ইসলাম তো আসছে গরিবদের জন্য। অনেকেই মনে করেন ইসলাম আসলে অনেক অসুবিধা। ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের কোনো অসুবিধাই থাকবে না, শুধু সুবিধা আর সুবিধা আসবে। ইসলাম ক্ষমতায় আসলে একজনও না খেয়ে থাকবে না।